হে এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের সেকেন্ড যে ভিডিওটা আমরা করব সেটা হচ্ছে ক্রপিং প্যাটার্ন, অর্থাৎ ইন্ডিয়ার যে এগ্রিকালচারের যে ক্রপিং প্যাটার্ন আছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা কি পড়েছিলাম? প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম যে ইন্ডিয়ার যে বিভিন্ন ক্রপিং প্যাটার্ন অর্থাৎ ফার্মিং যে টাইপস অফ ফার্মিং পড়েছিলাম। অর্থাৎ প্রথমে আমরা পড়েছিলাম যে সাবসিস্টেন্স ফার্মিং, তারপর আমরা ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং দেখলাম প্রিমিটিভের পরে, এবং লাস্টে দেখলাম কমার্শিয়াল ফার্মিং এবং তার সম্পর্কে কি কি যে ক্রপ আছে সেইগুলোকে আমরা দেখলাম। এবার সেখানে তো আমরা একটা প্রথমে লাইট একটা কনসেপ্ট আমরা পেয়েছিলাম। এবার আমরা দেখবো অল ওভার দ্য ইন্ডিয়া যে কি কি ক্রপিং প্যাটার্ন আমাদের অর্থাৎ কি কি ধরনের ক্রপ আমাদের ইন্ডিয়াতে গ্রো করছে, তাই তো। এবার তোমরা জানো যে ইন্ডিয়া উইথ ইটস diverse agro-climatic zone and practices many cropping patterns that play a vital role, ঠিক আছে, কিসের জন্য? in sustaining the nation's food security। অর্থাৎ ইন্ডিয়ার যে যে আমাদের যে ফিজিক্যাল যে ডাইভার্সিটি আছে এবং আমাদের ইন্ডিয়া কি একটা ভাস্ট ল্যান্ডমাস। তো ভাস্ট ল্যান্ডমাসে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রপিং প্যাটার্ন এখানে গড়ে উঠেছে। কারণ অল ওভার দ্য ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় তো একই ধরনের ক্রপ গড়ে উঠবে না, অর্থাৎ প্রডিউস হবে না। কোথাও ধান বেশি হচ্ছে, কোথাও পাট বেশি হচ্ছে, কোথাও কটন বেশি হচ্ছে, কোথাও হর্টিকালচার যে সমস্ত আছে সেইগুলো বেশি হচ্ছে, কোথাও কফি, কোথাও টি, কোথাও সেমি এরিড রিজিয়নে আলাদা ধরনের হচ্ছে, কোথাও মানে বাগান অর্থাৎ বাগানের যে বাগান করে সেখানে ফার্মিং হচ্ছে, তাই তো। সো আমাদের বোঝা যাচ্ছে যে আমরা জানি যে ইন্ডিয়া হচ্ছে একটা গ্রেট ল্যান্ডমাস এবং তার যেমন মানে ডাইভার্সিটি আছে, আমাদের ডাইভার্সিটি এভরি অ্যাসপেক্টে আছে, ক্রপিং প্যাটার্নে আছে, কালচারাল ডাইভার্সিটি আছে, তাই তো। তাহলে এই যে আর তার সাথে আমাদের একটা কি প্রবলেম, যে আমাদের একটা মানে হিউজ আমাদের পপুলেশন, তাই না। তো প্রত্যেকটা পপুলেশনকে ঠিকঠাক ভাবে খাওয়ানোর জন্য, তাদের যে ফুড সিকিউরিটির জন্য কি করছে, আমাদের এই ক্রপিং প্যাটার্ন কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। এবং জিওগ্রাফিক্যাল যে রিজিয়ন আছে, যেমন গ্যাঞ্জেটিক রিজিয়নে যদি আমরা দেখি, গ্যাঞ্জেটিক রিজিয়নে যে প্লেন রিজিয়নে মানে প্লেন রিজিয়ন আছে, সেই প্লেন রিজিয়নে কি হয়, যেমন রাইস প্রোডাকশন বেশি হয়, ব্রহ্মপুত্র থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিস রাইস প্রোডাকশন বেশি হয়। আবার হিমাচল প্রদেশ থেকে আরম্ভ করে এই সমস্ত যে হর্টিকালচারও বেশি হয়, তাই তো। তো সুতরাং আমরা আবার দেখবো যে ক্রপিং প্যাটার্নের মধ্যে অর্থাৎ যে যে শস্য যে উৎপাদিত হচ্ছে সেটা কোন কোন সিজনে এবং কোন কোন রিজিয়নে এবং কি কি ক্রপিং প্যাটার্ন আমাদের দেখতে পাওয়া যায়। তো প্রথমে আমরা এই ক্রপিং প্যাটার্নের তিন ধরনের প্যাটার্ন আমাদের দেখতে পাওয়া, তিন ধরনের ফসল উৎপাদিত হয়। প্রথম হচ্ছে একটা হচ্ছে রবি, এক নম্বরে আছে রবি সিজন, দু নম্বরে আছে খারিফ সিজন, তিন নম্বরে আছে জাইদ সিজন। অর্থাৎ আমরা এবার আলোচনা করব যে স্টেপ বাই স্টেপ যে রবি সিজনে কোন কোন ক্রপ প্রডিউস হয় এবং কখন তার সোয়িং টাইম, হারভেস্টিং টাইম এবং কি কি ক্রপ কোথায় কোথায় এই রবি সিজনটা ডমিনেট করছে, খারিফ সিজনটা কোথায় কোথায় মানে খারিফ সিজনে কি কি মানে এগ্রিকালচারাল যে সমস্ত ফসল উৎপাদিত হয় সেগুলো কি কি এবং কোথায় কোথায় বেশি এটা ডমিনেন্সি রয়েছে, এবং এই দুটোর মাঝে হয় এই যে টাইম পিরিয়ড আছে তার মাঝে হয় জাইদ ক্রপ, এবং কোন কোনগুলো জাইদ ক্রপ সেটাও আমরা কিন্তু দেখে নেব। সুতরাং আমরা আবার দেখবো যে রবি সিজনের ক্রাইটেরিয়া দেখবো যে কোথায় হচ্ছে কি কি ফসল এই রবি সিজনের মধ্যে ইনক্লুড হচ্ছে এবং কোন কোন রিজিয়নের মধ্যে রবি সিজনটা মানে বেশি প্র্যাকটিসাইজ হয়। নেক্সট স্লাইডে আমরা এই রবি সিজন সম্পর্কে পড়বো। এবার এই স্লাইডে দেখো অর্থাৎ ক্রপিং যে প্যাটার্ন আমরা যেটা মানে বললাম, অর্থাৎ ক্রপিং প্যাটার্নের প্রথমেই যেটা রয়েছে হচ্ছে রবি ক্রপস, তাই তো। এবং এই রবি ক্রপস এর আমরা দেখে নেবো যে শোন টাইম, অর্থাৎ কখন এই রবি ক্রপটা মানে চাষ করা হচ্ছে, তারপর হারভেস্টিং টাইম, কখন এটাকে এই ফসলটাকে
তোলা হচ্ছে এবং কি কি মেজর ক্রপস আর রিজিয়ন আর কেন আর কি কোন জিওগ্রাফিক্যাল ফেনোমেনা এই রবি ক্রপকে গ্রো করতে হেল্প করে। তো প্রথমে আছে যে রবি ক্রপস, এই রবি ক্রপের তোমাদের তিনটে যে ক্রপ আছে রবি, খারিফ এবং জাইদ, এটা একটা মনে রাখা, একটা সামটাইমস এটা কি হয়েছে মেস আপ হয়ে যায়, গুলিয়ে যায়। তো সুতরাং এটাকে কিন্তু নিজেদের একটা মেন্টাল ম্যাপ করে এটাকে মনে রাখতে হবে। অর্থাৎ রবি ক্রপস, রবি অর্থাৎ মানে কি, রবি অর্থাৎ সান, সূর্য, তাই তো। আমাদের সূর্যের দরকার কখন পড়ে, শীতকালে সবসময় সব থেকে বেশি পড়ে। দেখো পড়তে গেলে কি করতে হবে, যে ন্যাচারাল ফেনোমেনার সাথে যেটা পড়বো সেটাকে কম্পেয়ার করে পড়তে হবে। শীতকালে কি হয়, আমাদের মানে হিট, আমাদের সূর্যের তাপ উত্তাপ আমাদের ভালোই লাগে, এবং তার সাথে কি হয়, শীতকালে কিন্তু বৃষ্টিপাতটাও কিন্তু হয় না, বৃষ্টিপাতও কম হয়। তাহলে মনে রাখতে হবে রবি শস্য আমাদের কোনগুলো হবে, রবি শস্য হবে, রবি ক্রপ সেইগুলি হবে যেগুলো যখন যেগুলোকে গ্রো করানো হবে, অর্থাৎ ইনিশিয়ালি যখন চারা বপন করা হবে সেগুলো টেম্পারেচার কম লাগবে, এবং সেইগুলো যে সমস্ত ক্রপ গুলো আমরা প্রডিউস হবে সেই ক্রপে কিন্তু বৃষ্টিপাতটাও কম লাগবে, অর্থাৎ প্রেসিপিটেশন কম লাগবে। আমাদের শীতকালের দিকে আমাদের বৃষ্টিপাতও কম হয়। তাহলে আমাদের এবার দেখো তোমাদের নিজেদের কম্পেয়ার করে দেখো যে শীতকালে আমাদের কি কি ধরনের শস্য আমাদের অ্যাভেলেবিলিটি আছে, মেনলি সেটাই আমরা পড়বো। অর্থাৎ সোন টাইম কি, অর্থাৎ এই যে ইয়েটা রবি ক্রপটা এটা লাগানো হবে কখন, ইন উইন্টার, একদম উইন্টারে নয়, ইন উইন্টার, উইন্টারে, অর্থাৎ উইন্টারে এটা আমাদের লাগানো হবে কখন, অক্টোবর টু ডিসেম্বর, অর্থাৎ অক্টোবর টু ডিসেম্বর দিকে এটা সোয়িং টাইম হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর, অর্থাৎ উইন্টারে। আবার হারভেস্টিং টাইম কখন, অর্থাৎ এই ফসলটা কাটা হবে কখন, হারভেস্টিং টাইম হচ্ছে জুন টু এপ্রিল, জুন টু এপ্রিল নয়, এপ্রিল টু জুন, এপ্রিল টু জুন, অর্থাৎ কখন, সামারে। অর্থাৎ রবি ক্রপস লাগানো হচ্ছে কখন, উইন্টারে লাগানো হচ্ছে, ফসলটাকে তোলা কখন হচ্ছে, সামার সিজনে, এপ্রিল টু জুন। তাহলে এবার কোন কোন ক্রপস গুলো এই রবি ক্রপের মধ্যে পড়ছে, যেগুলো জল কম লাগে, কোনগুলো, যেমন হুইট, গম, গমে জল কম লাগে, তাই তো। আর কি লাগে, বার্লি, পিস, গ্রাম এবং মাস্টার্ড, যে আমাদের সর্ষে যেটা বলি, ঠিক আছে। গ্রামাঞ্চলে দেখবে শীতকালে একদম চারদিকে মাঠে তাকালে একদম সবুজ হলুদ, একদম গোটা মাঠকে মাঠ হলুদ লাগে, কারণ এখানে সর্ষে চাষ হয়। তাছাড়া অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের ভেজিটেবলসও পাওয়া যায়, ঠিক আছে, গাজর থেকে আরম্ভ করে ক্যাবেজ, বিভিন্ন রকম ফুলকপি, বাঁধাকপি থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই রবি যে টাইম সেই টাইমে এগুলো গ্রো করা হয়। এবার তাহলে কি বোঝা গেল, যে মেন ক্রাইটেরিয়া কি বুঝলাম, যে এই সমস্ত রবি সিজনে শস্যগুলো হতে গেলে কি লাগবে, এগুলো যখন এটা স্টার্ট হবে তখন কি হবে, তখন টেম্পারেচার কিন্তু খুব মডারেট টেম্পারেচার লাগবে, এবং রেনফল, বৃষ্টিপাত সেগুলো কিন্তু খুব কম পরিমাণে লাগবে। তো সুতরাং এই কোন কোন ক্রপস গুলো আমরা দেখলাম, এবং কোন কোন রিজিয়নে এই যে রবি শস্যটা এটা কি হয়, এটা প্র্যাকটিসাইজ হয় কোন কোন রিজিয়নে। দেখো এখানে নর্থ ওয়েস্টার্ন পার্ট লাইক পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ঠিক আছে। আর কি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এগুলো আমরা জানি যে গম উৎপাদনের জন্য ফেমাস, ঠিক আছে। উত্তরাখণ্ড, কাশ্মীরে সেরকম করে এগ্রিকালচার হয় না, কাশ্মীরে মেনলি এই যে উইন্টারের সময় আপেল হয়, মেন আপেল আর ড্রাই ফ্রুট জাতীয় বেশি কাশ্মীরে মানে প্রোডাক্ট হয়। আর তার সাথে সাথে তোমরা জানো যে কড়াই আছে, মৃত্তিকা আছে, সেখানের জন্য কাশ্মীরে হয় কেশর, ঠিক আছে। তো সুতরাং কাশ্মীর আর পার্ট অফ রাজস্থানে কিছু পার্ট এই মানে রবি শস্যের মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট প্রোডাকশন অফ হুইট, এখানে মেন প্রোডাকশন কি, হুইট এন্ড আদার রবি ক্রপস, মানে হুইট বাদ দিয়ে এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে এই রবি পার্ট, এই শস্যটা কোথায় হচ্ছে, এবং এই যে এই রিজিয়নটা, এটা ডমিনেন্স রিজিয়ন হচ্ছে রাজস্থান থেকে আরম্ভ করে হিমাচল প্রদেশ, পাঞ্জাব থেকে আরম্ভ করে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে যে রবি ক্রপের জন্য কি বললাম আমরা, যে বৃষ্টিপাত লাগে না,
ঠিক আছে, বৃষ্টিপাত লাগে না মানে একদমই যে বৃষ্টিপাত লাগে না তাই নয়, অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তোমরা লক্ষ্য করবে যে আমাদের মানে এই টাইমে কি হয়, সরস্বতী পুজো। ঠিক আছে, সরস্বতী পুজো দেখবে কোনো বছরে যে একটু মেঘলা আকাশ করে, একটু নিম্নচাপ টাইপের হয়। এই যে নিম্নচাপটা হয় তার মেন কারণ হচ্ছে সেই টাইমে যে মেডিটেরিয়ান সি আছে অর্থাৎ যে ভূমধ্য সাগর আছে সেখানে গিয়ে নিম্নচাপ ক্রিয়েট হয়, এবং সেই নিম্নচাপ ক্রিয়েশনের ফলে কি হয়, তার যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে আমাদের নর্থ ইস্ট পার্টটাতে কি হয়, এই নর্থ ইস্ট পার্টটাতে আমরা কিন্তু কিছু পরিমাণে কি আমরা মানে প্রেসিপিটেশন অর্থাৎ বৃষ্টিপাত আমরা গেইন করি, নর্থ ইয়ে পজিশনটাতে বৃষ্টিপাত হয়, এবং সেই বৃষ্টিপাতটাই কিন্তু এই ফসলগুলোর যে ইরিগেশন যে দরকার, সেই যে ফুলফিলমেন্ট, যে ওয়াটারের যে ফুলফিলমেন্ট, সেটাকে কিন্তু এই ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোনটা কিন্তু ফুলফিল করে। সেই জন্য কিন্তু এই রিজিয়নটাতে কি হচ্ছে, এই রবি ক্রপটা গ্রো করেছে, তাই তো। তাহলে অর্থাৎ এই রিজিয়নটার ডমিনেন্সি মেন কারণটা বোঝা গেল যে এর মেন কারণই হচ্ছে ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোনের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ক্রপিং প্যাটার্নের ফার্স্ট পোর্শন রবি ক্রপ। তা রবি ক্রপের আমরা দেখলাম যে সোয়িং টাইম দেখলাম, হারভেস্টিং টাইম দেখলাম, এবং মেন ক্রপ দেখলাম, এবং কোন কোন রিজিয়নে এবং কেন এই রিজিয়নে রবি ক্রপটার ডমিনেন্সি বেশি আছে সেটাও দেখলাম। এবার নেক্সট আমরা দেখবো, নেক্সট স্লাইডে আমরা দেখবো যে খারিফ ক্রপ। খারিফ ক্রপের কি হচ্ছে আমরা পড়বো খারিফ ক্রপ, অর্থাৎ প্রিভিয়াস যে স্লাইডটা তোমরা দেখলে, প্রিভিয়াস স্লাইডে আমরা কি বললাম যে রবি ক্রপ। রবি ক্রপে আমরা কি দেখলাম, তার মেন ক্রাইটেরিয়া কি ছিল রবি ক্রপের, সেটা ম্যাক্সিমামলি উইন্টার সিজনে গ্রো হচ্ছিল, তাই তো। এবং যেহেতু উইন্টারে হচ্ছিল সেই জন্য সেই সমস্ত ক্রপের জন্য জল অর্থাৎ ওয়াটার, জলের প্রয়োজনীয়তা সেই সমস্ত ক্রপের জন্য কম লাগছিল, তাই তো। এবং তার সেকেন্ড যে পার্টটা আছে অর্থাৎ খারিফ ক্রপ, খারিফ ক্রপটা আমরা দেখে নেবো। খারিফ ক্রপ কি, খারিফ ক্রপ হচ্ছে যে সমস্ত রিজিয়ন গুলোতে মানে ওয়াটার অ্যাভেলেবিলিটি বেশি আছে, ঠিক আছে, অর্থাৎ অ্যানুয়াল প্রেসিপিটেশন বেশি হয়, সেই সমস্ত রিজিয়ন গুলোতে কিন্তু এই খারিফ ক্রপ হয়। কারণ কি, কারণ যেখানে যেমন ন্যাচারাল অর্থাৎ যে এনভায়রনমেন্টাল ক্লাইমেটিক কন্ডিশন যেখানে যেমন হবে, সেখানে তো সেরকম ধরনের ক্রপ মানে মানে গড়ে উঠবে বা সেরকম ধরনের ক্রপ উৎপাদিত হবে। সেই জন্য খারিফ ক্রপ অর্থাৎ যে সমস্ত রিজিয়ন গুলোতে মনে রাখতে হবে যে বেশি পরিমাণে বৃষ্টি হয়, অর্থাৎ এই ক্রপ গুলোতে যে ওয়াটারের প্রচুর পরিমাণে ওয়াটার লাগে, যেমন ধান। ঠিক আছে, ধান হচ্ছে একটা মেন, ধান, জুট, এইসব। তো সুতরাং এখান থেকে আমরা সোয়িং টাইম, এর সোয়িং টাইম কখন, অর্থাৎ এটা কখন এইটা চাষটা স্টার্ট হয়, একটা হচ্ছে জুন টু জুলাই, অর্থাৎ একদম বলতে পারি অনসেট অফ মনসুন, অর্থাৎ মনসুন টাইমের, অর্থাৎ আমরা রেনি সিজন, রেনি সিজনের স্টার্ট হচ্ছে যখন মনসুন, যে সমস্ত রিজিয়ন গুলো মনসুনের প্রভাব যেগুলোতে বেশি হয় সেই সমস্ত। হারভেস্টিং টাইম এটা কখন, সেপ্টেম্বর টু অক্টোবর, অর্থাৎ জাস্ট বিফোর উইন্টার, উইন্টারের আগে কিন্তু এটা হারভেস্ট করা হয় এই সমস্ত ক্রপ গুলো। এবং এখানে মেন মেজর ক্রপ তাহলে মনে রাখতে হবে কোন কোনগুলো, যে সমস্ত ক্রপ গুলোতে জল বেশি লাগে, ঠিক আছে, অর্থাৎ সেইগুলি হচ্ছে কিন্তু খারিফ ক্রপ। কোন কোন, যেমন প্যাডি, মেজ, জোয়ার, মুগ ডাল, ঠিক আছে, কটন, জুট, সয়াবিন এবং গ্রাউন্ডনাট, এই সমস্ত ক্রপ গুলোতে কি লাগে, প্রচুর পরিমাণে গ্রো করতে গেলে প্রচুর পরিমাণে জল লাগে, সেই জন্য এই যে খারিফ ক্রপের মধ্যে এইগুলো পড়ছে, ঠিক আছে। এবং মেন রিজিয়নে কোথায়, গ্রোয়িং রিজিয়ন কোথায়, গ্রোয়িং রিজিয়ন ওয়েস্ট বেঙ্গল, আসাম, কোস্টাল রিজিয়ন অফ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এন্ড বিহার, ঠিক আছে। এবার দেখো এই যে স্টেট গুলো দেওয়া আছে, যেমন কোস্টাল রিজিয়নে উড়িষ্যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ঠিক আছে, কেরালাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তামিলনাড়ুতে বছরে দুবার বর্ষা হচ্ছে, একবার টাইমিং মৌসুমের ফলে হচ্ছে, এমনি একবার মনসুনের সময় আর বৃষ্টি হচ্ছে। তো এই যে ওয়েস্ট বেঙ্গলে তো জানি, ঠিক আছে, এবং যে আসাম আছে, আসামে ব্রহ্মপুত্র রিভার থাকার জন্য কি হচ্ছে, এখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাচ্ছি এই সমস্ত রিজিয়নে। সুতরাং এই সমস্ত রিজিয়নে এই যে খারিফ ক্রপটা গড়ে উঠেছে, সেখানে কারণটা, মেন কারণটা কি, কারণ এইগুলোতে প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাভেলেবিলিটি পাওয়া যায়, ওয়াটারের যে চাহিদা সেটা এই সমস্ত রিজিয়ন থেকে পূরণ হয়। সেই জন্য এই খারিফ ক্রপ গুলো অর্থাৎ প্যাডি, মেজ, জোয়ার থেকে আরম্ভ করে এই সমস্ত সয়াবিন থেকে আরম্ভ করে এই সমস্ত প্রত্যেকটা
ফসলই কিন্তু এই এই রিজিয়নটার মধ্যে সীমাবদ্ধ, যেখানে জল বেশি পাওয়া যায়। এবার দেখো যে কি বলেছে, যে আসাম, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, দেয়ার আর থ্রি ক্রপস অফ প্যাডি গ্রোন ইন এ ইয়ার। অর্থাৎ খারিফ ক্রপটা গেল, কিন্তু কিছু কিছু রাজ্য আছে যেমন ওয়েস্ট বেঙ্গল, আসাম, উড়িষ্যা কোস্টাল রিজিয়নটা, এখান এই এই সমস্ত রিজিয়ন গুলোতে কি হয়, এই তিনটে স্টেটে ধানটা হচ্ছে মেন উৎপাদিত ফসল। এবং এই ধানটা এখানে অল ওভার দ্য ইয়ার, শুধু খারিফ নয়, অল ওভার দ্য ইয়ারই ধানটা কিন্তু প্রডিউস হয় তিনটে টাইমে। ঠিক আছে, তার মধ্যে কি হচ্ছে, সেই তিনটে টাইমকে এখানে ভাগ করেছে, কখন হয়, একটা আউশ, আমন আর বোরো। এবার এই যে ধানের অর্থাৎ গ্রোয়িং সিজন আমরা খারিফের আমরা কি দেখলাম, যে খারিফ অর্থাৎ বর্ষাকালের দিকে রেনি সিজন মানে অনসেট অফ মনসুনে স্টার্ট হচ্ছে, এবং জাস্ট ঠিক উইন্টারের আগে কিন্তু এটা কি হচ্ছে, এটাকে হারভেস্ট করা হচ্ছে। এবং এর মেজর ক্রপ গুলো আমরা দেখলাম, এবং কোন কোন রিজিয়নে হচ্ছে তাই দেখলাম। এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু রিজিয়ন আছে, যেমন স্টেট আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, আসাম, উড়িষ্যার কোস্টাল রিজিয়নটা, এই রিজিয়ন গুলোতে কি হয়, এই রিজিয়ন গুলো ওয়াটার অ্যাভেলেবিলিটি বেশি থাকে, এবং যেহেতু ধান, ভাত, এই সমস্ত জিনিস রিজিয়ন গুলোতে মেন খাদ্য। ঠিক আছে, এবং প্যাডি গ্রো করার জন্য একদম ফেভারেবল কন্ডিশন এখানে বর্তমান। সেই জন্য এই যে তিনটে স্টেট আছে, এখানে এই তিনটে স্টেটে কিন্তু থ্রু আউট দ্য ইয়ার কি হচ্ছে, ধান চাষ হয়। ঠিক আছে, প্যাডি কাল্টিভেট হয় থ্রু আউট দ্য ইয়ার। তো এই যে প্যাডি কাল্টিভেশনের যে এই প্রসেসটা এই তিনটে স্টেটে, এটাকে আবার তিনটে ভাগে মানে ক্লাসিফাই করা হয়েছে। কিসের উপরে, তাদের গ্রোয়িং এর সিজনের উপরে বেসিস করে তিনটে ভাগে করা হয়েছে। একটা হচ্ছে আউশ ধান, আমন ধান এবং বোরো ধান। এবার আমন ধানটা কখন হয়, আমনটা একদম এখানে স্টার্ট হচ্ছে, এটা রেনি সিজন, অর্থাৎ বর্ষার সময় এই ধানটা লাগানো হয়। ঠিক আছে, একদম বর্ষার সময়, রেনি সিজন এটা সোয়িং টাইম, এবং এটা হারভেস্ট করা হচ্ছে কখন, এটা হারভেস্ট করা হচ্ছে ঠিক এই এর যে টাইম, সেপ্টেম্বর টু অক্টোবর, অর্থাৎ একদম জাস্ট উইন্টারের আগে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর, এটা সোয়িং পিরিয়ড, এটা হচ্ছে হারভেস্টেড পিরিয়ড। আমন ধান গেল। এবার তারপরে আসছে দেখো বোরো ধান। এবার বোরো, অর্থাৎ বোরো ধানের এর টাইমটা কখন, অ্যাকচুয়ালি এই ধানটা ঠিক এর পরেই, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর, শীত, উইন্টার সিজন এটা কি হয়, লাগানো হয়। আমরা লিখবো উইন্টার সিজন, এটা কি সোয়িং পিরিয়ড হচ্ছে উইন্টার। এটা হারভেস্টেড কখন হচ্ছে, এটা হারভেস্ট হচ্ছে ঠিক একদম তোমার একদম সামারে, একদম আর্লি সামারে এটা হারভেস্ট করা হচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে রেনি সিজন আমন ধানটা কখন হলো, এবং বোরো ধানটা কখন, সোয়িং টাইম এবং হারভেস্টের টাইম। এবার এই দুটো যে টাইম, এই দুটো পিরিয়ডের মাঝে যে টাইমটা আছে, ঠিক আছে, সেই মাঝের টাইমটাতে যে অল্প শর্ট পিরিয়ড আছে, সেখানে কিন্তু এই আউশ ধানটা হয়। ঠিক আছে, এই মাঝের যে টাইমটা, এইটাতে আউশ ধানটা হয় একদম গ্রীষ্ম থেকে, অর্থাৎ এই যে সামার স্টার্ট হলো, এখানে একদম সামারের সময় হারভেস্ট করা হলো, এবং এই যে রেনি সিজন যে আসবে, অর্থাৎ এই রেনি সিজনের আগে, অর্থাৎ মনসুন বলে দিই আমরা, মনসুন, ঠিক মনসুনের আগে কিন্তু এটা একদম শর্ট পিরিয়ডের মধ্যে এই ধানটাকে আবার হারভেস্ট করে নেওয়া হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এখন এই ধানটা এখন প্রচলন কিন্তু খুবই কম, আউশ ধানটা। এই দুটো ধানই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং কোস্টাল রিজিয়ন অফ উড়িষ্যা, এই মেনলি এই দুটো ধানের ডমিনেন্সি বেশি। এটা এখন কিছু কিছু রিজিয়নে হয়, কিন্তু এটা এখন এর পরিবর্তে অন্যান্য জিনিসও এখানে উৎপাদিত হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে ক্রপিং প্যাটার্নের মধ্যে দিয়ে সেকেন্ড যে খারিফ ক্রপটা আছে, সেই খারিফ ক্রপে দেখলাম যে জুন টু জুলাই একটা হারভেস্ট সোয়িং হচ্ছে, এবং হারভেস্ট হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবরে। এবং এর মেজর যে ক্রপ, প্যাটিস, মেজ, জোয়ার থেকে আরম্ভ করে কটন, জুট, সয়াবিন থেকে আরম্ভ করে এই সমস্ত, কারণ এইগুলো এই সমস্ত যে ইয়েগুলোর জন্য, শস্যগুলো প্রচুর পরিমাণে জল লাগে। সেই জন্য কি হয়েছে, এই রিজিয়নটাতে এই সমস্ত মানে কি বলবো খারিফ ক্রপ গড়ে উঠেছে। এবং যে সমস্ত রিজিয়নে আবার কি, যে ওয়াটার অ্যাভেলেবিলিটি বেশি আছে, এবং সেই জন্য ধানের বেশি প্রাধান্য আছে, সেই সময় যেমন আসাম, ওয়েস্ট বেঙ্গল, এইগুলোতেও কিন্তু থ্রু আউট দা ইয়ার ধানটাই কিন্তু চাষ হয়। ঠিক আছে, সেই তার বেশি থেকে আবার তিনটে ভাগে ভাগ করলো, যেটা আমরা দেখলাম যে আমন ধানটা
বর্ষার সময় হলো এবং শীতের আগে কেটে নেওয়া হলো। আবার বোরো ধানটা কি হলো, উইন্টারে লাগানো হলো, আবার ঠিক সামারের সময় এটা কাটা হলো, এবং এই দুটো মাঝের যে গ্যাপ পিরিয়ডটা রয়েছে সেই টাইমে কি হচ্ছে, আউশ ধানটাকে এই তিনটে আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে কাল্টিভেট করা হলো। বোঝা গেল এবারে খারিফ ক্রপ সম্পর্কে। এবার নেক্সট যেটা আছে সেটা আছে জাইদ ক্রপ। এই জাইদ ক্রপটা ঠিক এরকম, এটা যেমন দেখলে এই আমন ধানের যে প্যাটার্নটা দেখলে যে আমন এবং বোরোর মধ্যে কি হচ্ছে, আউশ ধানটা হচ্ছে, ঠিক এই জাইদ ক্রপটা ঠিক খারিফ এবং যে রবি শস্য যে টাইমটা, পিরিয়ড অফ টাইম, তার মাঝের যে টাইমটা আছে সেটাতেও কিন্তু জাইদ যে ক্রপটা সেটা গ্রো হয়। সেটা আমরা জাইদটা আবার দেখে নেবো। এবার তোমাদের 3 নম্বর স্লাইডে দেখো, 3 নম্বর স্লাইডে কি আছে, জাইদ ক্রপ, তাই তো। এবং জাইদ ক্রপটা হচ্ছে কি, তাহলে প্রথম যে দুটো আমরা যে ক্রপিং যে সিজন পড়ে আসলাম প্রিভিয়াস স্লাইডে, যে কি কি, একটা হচ্ছে রবি ক্রপ আর একটা হচ্ছে তোমার খারিফ ক্রপ। এই জাইদ তাহলে, এবং 3 নম্বরে আসছে এবার জাইদ ক্রপ। তাহলে রবি ক্রপ আর খারিফ ক্রপটা আমরা কি দেখলাম, যে এই যে ক্রপের যে ডিভিশনটা আমাদের প্রথমে মনে রাখতে হবে, কি অন দা বেসিস অফ সিজন ওয়াইজ কি কি ক্রপ হচ্ছে, সেই জন্য তাদেরকে এইভাবে নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা রবি ক্রপে কি দেখলাম, যে রবি ক্রপের সোয়িং টাইম কখন ছিল, অক্টোবর টু ডিসেম্বর, তাই তো, অর্থাৎ শীতকালে, এবং সেটা হারভেস্টের টাইমে রবি ক্রপে কি ছিল, একদম এপ্রিল টু জুন। এবং যে খারিফ ক্রপ, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখলাম খারিফ ক্রপের যে সোয়িং টাইম, অর্থাৎ যে বীজ বপন করা টাইম কখন ছিল, যে অনসেট অফ মনসুন, অর্থাৎ মনসুন যখন শুরু হচ্ছে, রেনি সিজন যখন, বর্ষার সময়, এবং সেটা হারভেস্টেড টাইম কি ছিল, সেপ্টেম্বর টু অক্টোবর। এবার এই যে দুটো যে ক্রপিং যে সিজন, এই দুটো ক্রপিং এর সিজনের মাঝে যে সামারের যে আগে যে একটা গ্যাপ থেকে যাচ্ছে দেখো, ঠিক আছে, সেই গ্যাপটাতে কি হচ্ছে, সেই গ্যাপটাতেই হচ্ছে এই জাইদ ক্রপ। ঠিক যেমন আমরা দেখলাম যে বোরো ধান এবং যে আমন ধানের মাঝে কি দেখলাম, যে আউশ ধান হচ্ছিল, যে আসাম থেকে আসাম, ওয়েস্ট বেঙ্গল আর কোস্টাল রিজিয়নের উড়িষ্যাতে, ঠিক আছে। ঠিক ওই যে পিরিয়ডটা, ওই টাইম পিরিয়ডটাতে কি হচ্ছে, জাইদ ক্রপস হচ্ছে, একদম খুব শর্ট টাইমে যে ফসলটা হবে, যেমন তরমুজ থেকে আরম্ভ করে এইগুলো একদম কি বলেছে দেখো, এখানে বলেছে ইন বিটুইন দ্য রবি, যেটা বললাম যে রবি এবং খারিফ, রবি এখানে হচ্ছে রবি এবং এখানে হচ্ছে খারিফ, ঠিক আছে। এই রবি এবং খারিফের কি হচ্ছে, সিজনে দেয়ার ইজ এন শর্ট সিজন ডিউরিং সামার মধ্যে একটা অল্প একটা সময় থাকে, সেখানে হচ্ছে কি হচ্ছে, জাইদ সিজনে, এইখানটাতেই হয় এই যে জাইদ, একদম সামারের একদম শর্ট সিজনে এই জায়গাটা জাইদ হয়, জাইদ ক্রপ হয়। কোনগুলো তাহলে জাইদ ক্রপ, এখানে কি বলছে, ওয়াটারমেলন, ঠিক আছে, ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ, মাস্ক মেলন অর্থাৎ খরবুজা যেটা বলে, ঠিক আছে, কিউকাম্বার, শসা, বিভিন্ন ধরনের ভেজিটেবলস, ফডার কি অর্থাৎ পশু খাদ্য, ঠিক আছে। এইগুলো কিন্তু এই জাইদ ক্রপের সময়, অর্থাৎ জাইদ ক্রপের সিজনাল, মানে যে সিজনের টাইম, এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু এইগুলোতে দেখো, এইগুলোতে কিন্তু খুব বৃষ্টিপাতেরও কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না, এবং খুব উইদিন শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। কিছু ভেজিটেবলস আছে দেখবে গরমকালে যেগুলো হয়, যেমন করলা, আমরা যেটা বলি করলাটা রেনিতেও হয়, ঠিক আছে। এবং এই যে তরমুজ, এই জিনিসগুলো কি হচ্ছে, যে এই রবি এবং খারিফ এবং রবির মাঝে যে সামারের শর্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে এটা কি হচ্ছে, গ্রো করছে, ঠিক আছে। তা থ্রু আউট আমরা ভিডিওতে আমরা কি দেখলাম, যে 3টে ক্রপিং সিজন ওয়াইজ কি হচ্ছে, বিভিন্ন ক্রপ কোথায় কোথায় গ্রো করছে এবং কোন কোন রিজিয়নে এদের ডমিনেন্সি বেশি, এবং সেই রিজিয়নে কেন হচ্ছে। যেমন আমরা প্রথমে আমরা রবি সিজনে দেখলে কি দেখলাম, যে রবি সিজনে নর্থ ইস্ট, মানে নর্দার্ন রিজিয়নে বেশি ডমিনেন্সি, কারণ কি হচ্ছে, ওখানে যে ওয়েস্টার্ন যে ডিস্টারবেন্সের ফলে যে সাইক্লোন ক্রিয়েট হয়েছে মেডিটেরিয়ান রিজিয়নে, সেখানে সেই সাইক্লোনের ফলে এখানে কিছু প্রেসিপিটেশন পাচ্ছে, তার ফলে ফসলগুলো ভালো হচ্ছে, ঠিক আছে। আবার খারিফে আমরা দেখলাম যে রেনি সিজনের যে সমস্ত ফসলগুলোতে মানে জল বেশি পরিমাণে লাগে, সেইগুলোতে কি হচ্ছে, এই খারিফ রিজিয়ন হচ্ছে। এবং ধানেরও বিভিন্ন রকমের পার্ট আমরা দেখলাম যে 3টে রাজ্যে, যে তাদের আউশ, আমন, বোরো থ্রু আউট দ্য ইয়ার চাষ হচ্ছে। এর বাইরেও কিছু কিছু ক্রপ আছে, সেইগুলো যেমন ধান যেমন থ্রু আউট দ্য ইয়ার হচ্ছে কয়েকটা স্টেটে, সেরকম কিছু কিছু ইয়ে আছে, যেমন সুগার কেন, যেমন আখ যেমন মোটামুটি থ্রু আউট দ্য ইয়ারই হয় বলা যেতে পারে, কারণ একটা আখ লাগানো থেকে, সোয়িং থেকে একদম হারভেস্টিং পর্যন্ত আখকে টাইম লেগে যায় মোটামুটি মোর দ্যান 10 মান্থ, ঠিক আছে। তো আরো এই সমস্ত বিভিন্ন মানে ক্রপস আছে, যেগুলো
থ্রু আউট দ্য ইয়ার হয়। ঠিক আছে, তাহলে এট দ্য এন্ড আমরা কি বলতে পারি যে ইন্ডিয়া উইথ ইটস ডাইভার্স এগ্রিকালচারাল জোনস অ্যান্ড প্র্যাকটিসাইজ মেনি ক্রপিং প্যাটার্ন দ্যাট প্লে এ ভাইটাল রোল, ঠিক আছে, সাস্টেনিং দ্য নেশনস ফুড সিকিউরিটি। তাই তো, কি করে, ফ্রম দ্য ট্র্যাডিশনাল রাইস হুইট রোটেশন ইন দ্য গ্যাঞ্জেটিক প্লেনে, ঠিক আছে, অ্যান্ড কি বলে আর কি বলতে পারি যে টু দ্য ইনোভেটিভ প্র্যাকটিস ইন দ্য হর্টিকালচার অ্যান্ড ক্যাশ ক্রপ আদার রিজিয়ন, ঠিক আছে, সেই জন্য একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। এবং এই সমস্ত এই যে জিনিসগুলো, এই যে কম্বিনেশন গুলো হর্টিকালচার থেকে, ক্যাশ ক্রপ থেকে এবং যে ট্র্যাডিশনাল ক্রপ, তাহলে এখানে কি করছে, দিস অল রিফ্লেক্টিং, কি রিফ্লেক্ট করছে, দ্য কান্ট্রিজ রিচ এগ্রিকালচারাল হেরিটেজ। ঠিক আছে, সুতরাং নেক্সট যে ভিডিও আছে, নেক্সট ভিডিও আমরা করব এর যে মেজর যে ক্রপস, আমরা ক্রপিং সিজন দেখলাম, এবার মেজর ক্রপস। ঠিক আছে, স্টিল দেয়ার, স্টে কানেক্টেড and keep learning. Subscribe my channel Radical Learning. Thank you for watching.